আগামী অর্থবছরের জন্য ৭,৯৭,০০০ কোটি টাকার বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী। কেমন হলো এ বাজেট? দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথায়। এই অনুষ্ঠানে বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মতামত শুনব। তার আগে চলুন এ বিষয়ে এটিএন নিউজে প্রচারিত একটি রিপোর্ট দেখে আসি। বাংলাদেশের সামাজিক আর্থিক ভৌত অবকাঠামো, তথ্য যোগাযোগ প্রযুক্তি। দেশের ৫৩তম আর আওয়ামী লীগ সরকারের ২৫তম এবারের বাজেটের আকার ৭,৯৭,০০০ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট। অর্থমন্ত্রীর ভাষায়, সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের এ বাজেটে কতটা আশ্বস্ত হচ্ছেন সাধারণ মানুষ? এই দেশে তো এরকমই, খালি বাড়ে, কিন্তু কমার কোনো চিন্তাধারা নেই। এটা হলো কোম্পানির কোনো ঘাটতি নেই, ঘাটতিটা হলো জনগণের। প্রস্তাবিত এ বাজেটে আছে টক টাইম ও ইন্টারনেট ব্যবহারের খরচ বৃদ্ধির চোখ রাঙানি, আছে শিক্ষায় পর্যাপ্ত বরাদ্দ না পাওয়ার অভিযোগ, আর কালো টাকা সাদার ক্ষেত্রে কর ছাড় নিয়ে অসন্তোষ। ২০১০ সাল থেকে বর্তমান পর্যন্ত অনেকগুলো ইউনিভার্সিটি হয়েছে। কোয়ালিটি এডুকেশনটা এনশিওর করার জন্য আমার মনে হয় শিক্ষাকে তার একটু বাজেট বাড়ালে বাজেটটা মোটামুটি বলা যায় যে বাংলাদেশের জন্য খুবই যুগোপযোগী একটা বাজেট হয়েছে নিঃসন্দেহে। বৈধ উপায়ে অর্জন করছে তাদেরকে নিজেদের উপার্জনের ওপর ৩০% ট্যাক্স দিতে হচ্ছে, কিন্তু কালো টাকা সাদা করার যে ব্যাপারটা সেখানে সেটা কমে দাঁড়াচ্ছে ৩০ থেকে ১৫%। তো এটা আসলে খুবই বৈষম্যমূলক এবং একই সঙ্গে এটার সমালোচনা হওয়া প্রয়োজন। তবে ক্যান্সার, কিডনি ডায়ালাইসিস ও ডেঙ্গুর চিকিৎসা সামগ্রীর দাম কমার আভাস স্বস্তির খবর হিসেবে দেখছেন নগরবাসী। কিডনি ডায়ালিসিস, তারপর হচ্ছে ডেঙ্গু কিটের দাম কমেছে। আমরা বলতে পারি শিশু খাদ্য যেমন হচ্ছে গুঁড়া দুধের দাম কমেছে। আমাদের তো চা কফি ছাড়া চলেই না। এই বাজেটে চা কফির দাম কমানো হয়েছে, গ্রিন টির দাম কমানো হয়েছে। বৈজ্ঞানিক শিক্ষা ও গবেষণা খাতে যে সরকার বরাদ্দ বৃদ্ধি করেছে এবং এই খাতটাকে যে সরকার প্রায়োরিটি দিয়েছে, এটা আমার ভালো লেগেছে। প্রস্তাবিত বাজেটের অর্থ সংস্থানের জন্য রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪,৮০,০০০ কোটি টাকা, যা মূলত আসবে আয়কর, ভ্যাট এবং আমদানি ও রপ্তানি শুল্ক থেকে। সরকারি কার্যক্রমে নাগরিকদের অংশীদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে গৃহীত বিভিন্ন উদ্যোগকে সাধারণের চাওয়া করের এই লক্ষ্যমাত্রা যাতে বোঝা না হয়ে দাঁড়ায় তাদের জীবনে। শুল্ক হার ২৫% পরিবর্তে ৩০% নির্ধারণের প্রস্তাব করছে। জাহিদ হোসেন, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ রিপোর্টটি দেখলেন। চলুন এবার দেখে আসি এ বিষয়ে সাধারণ মানুষ কে কি বলছেন। নিশ্চয়ই সরকারের কোনো এরকম বৃহৎ পরিকল্পনা আছে এবং সেই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে সরকার তার নির্ধারিত বাজেট ঘোষণা করেছেন এবং একটা ওয়ারের সৃষ্টি হয়েছে। আপনার রাশিয়া ইউক্রেন আছে, আপনার ফিলিস্তিন ইসরায়েল আছে, আরও খুঁটিনাটি অনেক জায়গাটা আছে। তো অবশ্যই এটা আপনার ডলারকে প্রভাবিত করার কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এটা আমরা দেখতে পাচ্ছি। অন্যান্য দেশের তুলনায় আমরা বহুত ভালো আছি। বাজেটটা ঘোষণা করা হয় ঠিক আছে, বাট আমরা যদি দেখি যে আমরা চিত্রটা দেখতেছি না, খালি সংখ্যাটা শুনতেছি। মানে এমনটা হয়ে গেছে যে অডিও শুনতেছি কিন্তু ভিডিও পাচ্ছি না। জনগণের টাকায় যেহেতু একটা দেশের উন্নতি হয় বা একটা দেশের ভবিষ্যৎ পরিকল্পনা করা হয়, সেক্ষেত্রে জনগণের টাকাই করা হোক এবং এই টাকাটাকে সঠিকভাবে আসলে ব্যবহার করা হোক। নিত্য পণ্য দ্রব্যমূল্যের দাম এমন ঊর্ধ্বগতিতে চলে গেছে, যারা নিম্নবিত্ত এবং যারা মধ্যবিত্ত তাদের অবস্থা তো একবারে দুর্বিষহ। তো এই দুর্বিষহ অবস্থা থেকে জনগণের কাছে যে টাকাটা তারা ঘোষণা করেছে, এটা তামাশা ছাড়া আর কিছুই নয়। এবং তারা যে বাজেটটা ঘোষণা করেছে, আসলে কি তাদের কাছে সে টাকাটা আছে, নাকি তারা এটা বাংলাদেশ বিশ্ব ব্যাংক থেকে তারা এটা লোন নিয়ে রিকভারি করবে? যেভাবে অর্জন থাকে পাশাপাশি কিছু চ্যালেঞ্জও থাকে। আমি মনে করি এই সক্ষমতা আমাদের বর্তমান সরকারের রয়েছে। সক্ষমতাটা জানান দেওয়ার পিছনে একমাত্র অন্তরায় হচ্ছে দুর্নীতি। দেশের সুষ্ঠু এবং টেকসই উন্নতি সাধন করতে চাই, তাহলে আমি মনে করি যে এই দুর্নীতি সবার আগে ঠেকাতে হবে। এখানে ইটের দাম বাড়ানো হয়েছে আর উড়োজাহাজের ইঞ্জিনের দাম কমানো হয়েছে। এখন বুঝতেই পারেন বিষয়টা কেমন। আর সবচেয়ে বড় কথা হলো বাস্তবায়ন। আমাদের দেশে অধিকাংশ ক্ষেত্রেই বাজেটে কথার ফুলঝুরি হয়, কিন্তু বাস্তবায়ন হয় না। পরিশেষে যখন পরবর্তী বাজেটের আগে যে বাজেটের যে প্রাক পর্যালোচনা হয়ে যায়, তখন দেখা যায় যে সবই ঘাটতি বাজেট। এখানে সরকারকে সবচেয়ে বেশি নজর দিতে হবে সাধারণ জনগণ তারা ন্যূনতম খেতে পড়তে পারছে কিনা। বিশ্বের অন্যান্য দেশের সাথে তাল মিলতে গিয়ে এই বাজেট আমি মনে করি যথাযথ হয়েছে। এই বাজেটটা আসলে বাস্তবায়নটাই সব কিছু। আমাদের বাংলাদেশের প্রত্যেকটা জেলা একটা ডিসি আছে, তাদের কাছে যখন ১০০ কোটি বা ২০০ কোটি টাকা যায়, এই টাকাগুলো কোন খাতে কিভাবে খরচ হচ্ছে এইগুলো কেউ খতিয়ে দেখে না। এগুলোকে যদি দেখা যায় পুঙ্খানুপুঙ্খভাবে, তাহলে আমার মনে হয় যে এটা সাকসেস।
আমাদের কথায় ফেনী থেকে স্বাগত জানাচ্ছি আমি দিদারুল আলম। শুনবো ফেনীর সাধারণ মানুষের বাজেট নিয়ে প্রতিক্রিয়া। আসলে আমাদের যে বাজেট হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে বাজেটটা আসলে আমাদের ডিফিসিট বাজেট, মানে ঘাটতি বাজেট। তো আমরা যদি জনগণ হিসাবে এই ধরনের আসলে বাজেট আমরা আশা করি না। তো এটা আসলে আমাদের বিদেশি ঋণের দিকে ফোকাস করবে, যেখানে আমাদেরকে আরও ইন্টারেস্ট পে করতে হবে। আমাদের আসলে মুদ্রাস্ফীতি অনেকটা বেড়ে গেছে, এটা কমানো উচিত, কারণ দ্রব্যমূল্য অনেক বেশি, সাধারণ মানুষের আসলে কষ্ট হচ্ছে চলতে। স্বাস্থ্য খাতে যদি বাজেটটা ভালো হয়, আমরা যেন সেবা পাই, আমার সন্তানরা যেন ভালোভাবে লেখাপড়া করতে পারে। তাই শিক্ষাক্ষেত্রে যদি বাজেটটা জনসাধারণের পক্ষে আসে তাহলে সেটা আমাদের জনসাধারণের জন্য মঙ্গলকর হয়। এবারের বাজেট নিয়ে কী ভাবছে সাধারণ মানুষ? আমাদের কথা আজকের পর্বে কুমিল্লা থেকে যুক্ত আছি আমি আনোয়ার হোসেন। অর্থমন্ত্রী সহ দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন জানাবো, আমরা যারা সাধারণ মানুষ আছি যে এমনভাবে বাজেটটা হোক যারা আমরা মানে খেয়ে দিয়ে বাঁচতে পারি। বর্তমান সময় এমন এক অবস্থা হয়েছে, আমাদের কর্ম করে যে টাকা পাই এই টাকা দিয়ে আমাদের সংসার চালাতে খুব কষ্ট হচ্ছে। দ্রব্যমূল্যের দাম কমান, আমাদেরকে খেয়ে পরে বাঁচার সুযোগ করে দিন। বাজার এগুলো নিয়ন্ত্রণে রাখো। তো সরকার আমাদের জন্য বহুত কিছু করে, আসলে সরকার যাদের মাধ্যমে করে ওই তারাই আত্মসাৎ করে, ওই তাদের জন্যই আমরা নিয়মিত কোনো কিছু পাচ্ছি না। 15 থেকে 20% যে কর বাড়ানো হয়েছে আসলে এটা আসলে ব্যবসায়ী এবং সাধারণ মানুষের প্রতি এক ধরনের পকেট কাটার মতো। এটা এখন সংসার চালাতেই একটা সাধারণ মানুষের হিমশিম খাইতে হয়। তো আমি মনে করি না এটা ভালো হয়েছে। প্রিয় দর্শক, আমাদের কথার আজকের আয়োজন এখানেই শেষ করছি। সেই সঙ্গে আমি আবুল কালাম আজাদ বিদায় চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ইস্যু নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।